এগুলো সব আর কি আমার পছন্দের। ইন্দ্রাণীর জন্য হ্যাঁ, সে ইচ্ছে করলে কিছু নিয়ে যাবে। প্রবেশ করতে চলেছে এই নদীর তলদেশে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি হট কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। দিনটা ছিল 14ই অগস্ট সকালবেলা। শুভেন্দু চলে গিয়েছিল গাড়িটা নিয়ে সার্ভিস সেন্টারে। টুকটুক করে গত 2 মাসে আমরা বকখালি, দীঘা আর সর্বশেষ হচ্ছে নদীয়ার বেথুয়া ডহরিতে একটা রোড ট্রিপ মতো করলাম। সেই ভিডিওগুলো চ্যানেলে অলরেডি রয়েছে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখতে পারেন। তো গাড়িটা যেহেতু অনেকটা পথ চললো, তাই শুভেন্দু ভাবলো ওর একটুখানি সার্ভিসিং এর ভালোই দরকার রয়েছে। এমনিতেও গাড়ির পান থেকে চুন খসলে শুভেন্দু সবার আগে যায় মেকানিকের কাছে। আর গাড়িটা এত দূর চলার পরে এবার ক্লাচ, ব্রেক এবং অন্যান্য আরও বিষয় একটুখানি মেনটেন করার দরকার ছিল। তো সেই জন্য সকাল সকাল কাজটাও সেরে ফেললো। ফেরার পথে শুভেন্দুকে বলেছিলাম যে পাড়ার যে দাদার থেকে আমরা আগের দিন ইলিশ মাছ কিনেছিলাম, ওনার কাছে যদি ইলিশ মাছ পাওয়া যায় তো নিয়ে আসতে। আর শ্বশুরমশাই যেহেতু ইলিশ মাছ খেতে ভালোবাসেন, তাই ভাবলাম এটাই একটা সহজ এবং চটজলদি হবে আমার জন্য। আর যেহেতু কিছুদিন আগে বানিয়েছি, তাই এই একটা রান্নার ওপরেই বেশ ভালো রকমই কনফিডেন্স ছিল। তবে এবার শাশুড়ি মার জন্য আলাদা করে আর কিছু করে ওঠার সময় পাইনি, কারণ উনি ননভেজ কিছুই খান না, পুরোপুরি ভেজ খান। তো এইবারটা হয়ে ওঠেনি, নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করব। তো এখানে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাজার তেল আর রয়েছে সেই আমার হাতে দই ইলিশ। পদ্ধতিটা ভয়ঙ্কর ইজি, আপনারা চাইলে এর আগের ভিডিওতে দেখতে পারেন। এর রেসিপিটা আমি অলরেডি এর আগের একটা ভিডিওতে শেয়ার করেছি। কেমন হয়েছে? খুব ভালো, খুব সুন্দর। ঝালটাল একদম নাই ঠিক ঠাক। খুব ভালো, একদম ভালো, খুব সুন্দর। এরপর সেই 14ই অগস্টের রাত, যেখানে বাকি সবার মতো আমরাও গিয়েছিলাম মেয়েরা রাত দখল করো অভিযানে। আজ 1 সেপ্টেম্বর আমি এই ভিডিওর ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু আজ পর্যন্ত এর কিন্তু কোনো সুরাহা আমরা চোখে দেখতে পাচ্ছি না। শহরের বুকে একজন কর্তব্যরত মহিলা ডাক্তারের এরকম ভয়ঙ্কর পরিণতি হয়ে গেল। কিন্তু দেখুন, সবকিছু নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সঠিক দোষীদের কবে শনাক্ত করা হবে এবং তাদের শাস্তি বা কবে হবে, এর সদুত্তর আজও কেউ দিতে পারল না। The next day. পরের দিন অর্থাৎ 15ই অগস্ট, দিনটা স্বাধীনতা দিবস। বর্তমান পরিস্থিতির নিরিখে দিনটার সকালটা ছিল বেশ ফিকে। যাই হোক, আগের দিন সার্ভিস সেন্টার থেকে এই গাড়ির ড্যাশবোর্ডে লাগানোর জন্য পতাকাটা দিয়েছিল, তো শুভেন্দু এটা গাড়িতেই লাগিয়ে দিল। আজ আমরা সবাই মিলে যাচ্ছি আমার বাড়ি। এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম না, সবাই মিলে মেনু ঠিক করছে কি কি খাওয়া দাওয়া হবে তাই নিয়ে। তো আজই সেই দিন, আমরা 4 জনে মিলে যাচ্ছি বাড়ি। দুপুরে খাওয়া দাওয়াটা বাড়িতেই করব। ততদিন থাকবো, আমি ভাবতে গান চলে যাবো। না না না, একদম একদম ওকে। এটা খোসা ভাজা পোস্ত দিয়ে, এগুলো সব আর কি আমার পছন্দের। খুব ভালো, খুব ভালো।
কী কী রান্না হয়েছে আপনাদের তো দেখালামই, তার মধ্যে আমার পছন্দের যেগুলো সেগুলো হচ্ছে বেসনের বড়া দিয়ে মোচার ঘন্ট আর ইলিশ মাছ। বাকি এখানে কাতলা মাছও ছিল, ডাল ছিল, চাল কুমড়োর ছেচকি ছিল। আসলে শুভেন্দুর আর আমাদের পরিবারের কিছু কালচারাল ডিফারেন্স থাকলেও আমাদের খাওয়া দাওয়ার টেস্ট বাট কিন্তু দুই পরিবারেরই একরকম। এর মধ্যে বেশ কিছু পদ আছে, যেমন ধরুন চাল কুমড়ো, মোচা, থোড়, এইগুলোর চল আবার আমার শ্বশুর বাড়িতে খুব একটা না থাকলেও আমার শ্বশুর মশাই এই ধরনের খাবার খেতে খুবই ভালোবাসেন। তো দুই বাবার খাওয়া হয়ে যাওয়ার পর দুই মাই আমাদের বলল যে তোরা আগে বসে পড়, সবার শেষে আমরা খাবো। আসলে বাড়ি যাই বা শ্বশুর বাড়ি যেখানেই যাই আমাদেরকে এরা টাইমলি খেতে বসিয়ে দেয়। আসলে বাড়িতে যেহেতু একটু টাইমলি খাওয়ার চেষ্টা করি, ওই জন্য এরা ভাবে একটা দিন সময় মতো না খেলে বুঝি কি না কি হয়ে যাবে। তবে শুভেন্দু যে কেন এখানে মুখ বেজার করে খাচ্ছে এটা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না, হয়তো ঘুম পেয়েছে। এবার কাকিমা বসে পড়েছেন খেতে। কাকিমার খাওয়া দাওয়া ভীষণই সিম্পল আর খুবই কম, আর সত্যি বলতে ওনার একটু ডাল আর ভাজা হলেই খাওয়া হয়ে যায়। কেমন করেছে? কি হলো তোমার দেরি হচ্ছে কেন? এটাতে নারকোল দিলেও ভালো লাগে। নারকোল দিইনি, এটাতে আমি হলুদ দিই না, সাদা হলুদ দিলে পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন একটা গন্ধ থাকে না, পাঁচফোড়নটা দিয়েছি, গ্যাসটা অন করে একটু বাড়িয়ে নিয়ে পাঁচফোড়ন দিয়ে স্মেল হয় না দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিয়ে না, তেল ছাড়া না। হ্যাঁ, কারোর হাতে রান্না খেলে সেটা পছন্দ হলে তার রেসিপি জানাটা খুবই পুরনো প্র্যাকটিস। যাই হোক, দেখতে দেখতে ওনাদের যাওয়ারও দিন চলে এলো। মাত্র 7 দিনের জন্যই ওনারা এসেছিলেন। সেদিন আমি আর ওনাদের হাওড়া স্টেশনে ছাড়তে যেতে পারিনি। আসলে ওই দিন বিকেলবেলা একটা অনুষ্ঠান ছিল, আর সেদিন যাকে বলে আকাশ ভেঙে বৃষ্টি পড়ছিল। তখনও বুঝে উঠতে পারছিলাম না যে আদৌ অনুষ্ঠানে যেতে পারবো কিনা। আমার এখন খিদে পাইনি, আমার পেলে আমি খাবো। ইন্দ্রাণীর জন্য? হ্যাঁ, সে ইচ্ছে করলে কিছু নিয়ে যাবো। তো ওনাদের ট্রেনে উঠিয়ে ট্রেন ছাড়ার পর শুভেন্দু বাড়ি ফিরেছিল গঙ্গার নিচ দিয়ে, মানে হাওড়া মেট্রো স্টেশন হয়ে। তাই শুভেন্দুকে বললাম খুব ভালো কথা, আমার জন্য একটু ভিডিও বানিয়ে আনিস, আমিও তো কখনো উঠিনি। ট্রেন এখন প্রবেশ করতে চলেছে হিগলি নদীর তলদেশে। মেট্রো রেল সড়কের মধ্যে 2500 বেগে ট্রেন হিগলি নদীকে নিচে মেট্রো রেল সড়কে প্রবেশ করে আপনারা রয়েছেন বাড়ি 30 মিটার গভীরে। উপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা, সেই তো যে অনুষ্ঠানটার কথা বলছিলাম, এর আগের একটা ভিডিওতে আপনাদের বলেইছিলাম যে আমার মা নতুন করে গান শেখা শুরু করেছে। তো সেই গান স্কুলের তরফ থেকেই ওদের একটা বার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানে আমি আর বাবাও গিয়েছিলাম। অনুষ্ঠানটা হয়েছিল বেহালা ম্যান্টনের শরৎ সদনে। সত্যি কথা বলতে গেলে সোশ্যাল মিডিয়ায় রিল বা ভিডিও মারফত অনেক মানুষের কত ট্যালেন্টই না চোখে পড়ে, কিন্তু আজ প্রায় বহু যুগ হয়ে গেল সামনে থেকে বসে এই ধরনের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা হয়নি। আর এই শরৎ সদন তো আমাদের বেহালার মানুষের কাছে একটা নস্টালজিয়া বলতে পারেন। ছোটবেলা থেকে যে কতবার এখানে এসেছি তার কোনো হিসেব নেই। মা যেহেতু অনুষ্ঠানে অংশ নিয়েছে তাই মা অনেক আগেই পৌঁছে গিয়েছিল। মায়ের সঙ্গে সঙ্গে অন্যান্য সকলের সমবেত সঙ্গীত পরিবেশনের পাশাপাশি আর একটা যেটা আমার কাছে মূল আকর্ষণ ছিল সেটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল। প্রজ্বলনের সাথে উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হবে।
জ্বালায় শুকায় মালা পূজার থালায় সেই নানতা এরপরে শুরু হলো কচি কাচাদের নাচ। এক রাজার দুই রানী, ধুয়ো আর শুয়ো। রাজবাড়িতে শুয়ো রানীর বড় আদর, ধুয়ো রানী বড় রানী, তার বড় অনাদর, বড় অযত্ন। যাবই যাবই আমি যাবই, জানো নাই তার মূল্যের পরিমাণ। ওই সাগরের ঢেউে ঢেবে বাজো ভেরি বাজো। কতদিন পরে তুমি ফিরে এলে, আমি এমনই অভাগিনী তোমার জন্য ছেঁড়া কাঁথা পেতে দিলাম। এই জুতো পরালেন, ক্ষীরের পুতুলের পা দুটি পালকির বাইরে থেকে দেখা যেতে লাগলো। অবন ঠাকুরের ক্ষীরের পুতুল সেই কোন ছোট্টবেলায় পড়া, খুব সম্ভবত কোনো কম্পিটিশনেই প্রাইজ হিসাবে পেয়েছিলাম বইটা। আজ এতগুলো বছর পর ক্ষীরের পুতুল মঞ্চস্থ হতে দেখে এত ভালো লাগছিল, ঠিক মনে হচ্ছিল পুরনো দিনগুলোতে ফিরে গিয়েছি। মণ্ডল, শিবম তুমি মঞ্চে চলে এসো। এরপর ওই সঙ্গীত ও নৃত্য শিক্ষা কেন্দ্রের কিছু পুরস্কার বিতরণী অনুষ্ঠান হওয়ার পর মঞ্চস্থ হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য সাপমোচন। অনেকদিন পর নাচ গানে ভরপুর এরকম একটা খুব সুন্দর অনুষ্ঠানে সত্যি মনটা বেশ অন্যরকম হয়ে গিয়েছিল। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের অড কাপল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সঙ্গে ফলো করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটাও, আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, বাই।